ছায়াযুদ্ধ থেকে সরাসরি সংঘাত, মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা, ইরান ইসরায়েল উত্তেজনা, বৈশ্বিক শক্তির মেরুকরণ ও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কিংবা হরমুজ প্রণালীর সংকট, আঞ্চলিক সংঘাতের বৈশ্বিক অর্থনীতির পরিণতি বিষয়ক আজকের এই সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি। প্রতিটি বাক্য আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব, শেখার চেষ্টা করব ইংরেজি অনুবাদ, ইংরেজি সেন্টেন্সেস, বাংলা টার্মসগুলোর ইংরেজি কী, এবং সেই সাথে সমসাময়িক যে ইরান ইসরায়েলের উত্তেজনা বিষয়ক তথ্যগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। করুন, আমাদের শুরুতেই যে বাক্যটি বা যে হেডলাইনটি দেওয়া ছিল সেটি হচ্ছে কি, ছায়া যুদ্ধ থেকে সরাসরি সংঘাত, মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। ছায়া যুদ্ধ থেকে মানে ফ্রম শ্যাডো ওয়ার মানে হচ্ছে কি ছায়া যুদ্ধ, টু ডিরেক্ট কনফ্লিক্ট, সরাসরি যুদ্ধ বা সংঘর্ষ, ডিরেক্ট কনফ্লিক্টও বলতে পারেন, আবার আপনি চাইলে ডিরেক্ট কনফ্রন্টেশন, কনফ্লিক্ট বা কনফ্রন্টেশন দুটিই কিন্তু সংঘর্ষ বা সংঘাত করতে ব্যবহৃত হয়। তো ফ্রম শ্যাডো ওয়ার টু ডিরেক্ট কনফ্লিক্ট, মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। দ্য মিডল ইস্ট, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস, যেহেতু মধ্যপ্রাচ্যের বলা হচ্ছে, দ্য মিডল ইস্ট নিউ জিওপলিটিক্যাল রিয়ালিটি, নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। এরপর দেখুন, আমরা এই নিউজটার তিনটা হেডলাইন করতে পারি, আবার এইভাবে করা যায়: ইরান ইসরায়েল উত্তেজনা, বৈশ্বিক শক্তির মেরুকরণ ও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। ইরান ইসরায়েল টেনশন, দেখুন উত্তেজনা অর্থে আপনি টেনশন এটা দিতে পারেন, এটাও উত্তেজনা, তবে যুদ্ধক্ষেত্রে বা কোনো এরকম সেন্সে আমরা স্ক্যালেশন শব্দটা ব্যবহার করতে পারি। স্ক্যালেশন মানেও উত্তেজনা, স্ক্যালেশন। তারপর বলা হচ্ছে কি যে বৈশ্বিক শক্তির মেরুকরণ ও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, মানে বৈশ্বিক শক্তির কি মেরুকরণ হচ্ছে এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও দেখা যাচ্ছে। তাহলে দ্য পোলারাইজেশন, মেরুকরণ অফ গ্লোবাল পাওয়ার্স, বৈশ্বিক শক্তির মেরুকরণ, অ্যান্ড দ্য রিস্ক অফ নিউক্লিয়ার ওয়ারের একটা ঝুঁকিও দেখা যাচ্ছে। আমরা চাইলে এভাবে বলতে পারি: হরমুজ প্রণালীর সংকট, আঞ্চলিক সংঘাতের বৈশ্বিক অর্থনৈতিক পরিণতি, অর্থাৎ তাদের মধ্যে যে উত্তেজনাটা সেটার কারণে হরমুজ প্রণালীর সংকট দেখা দিতে পারে। দ্য স্ট্রেইট অফ হরমুজ ক্রাইসিস সংকট, দ্য গ্লোবাল ইকোনমিক কনসিকুয়েন্সেস, বৈশ্বিক অর্থনৈতিক পরিণতি, অফ এ রিজিওনাল কনফ্লিক্ট মানে আঞ্চলিক সংঘাতের বৈশ্বিক অর্থনৈতিক পরিণতি কী হতে যাচ্ছে সেটাও এই আলোচনায় থাকবে। তো এখানে আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখুন, প্রথম বাক্যেই যে সেন্টেন্সটি লেখা আছে সেটি হচ্ছে কি, একদম সূচনা পর্বে, যে দশকের পর দশক ধরে যে সংঘাত ছায়ার আড়ালে চলছিল তা আজ লেলিহান শিখা হয়ে মধ্যপ্রাচ্যের আকাশকে রক্তলাল করে তুলেছে। দেখুন, দশকের পর দশক ধরে যে সংঘাত, এই যে এরকম সেন্সে যখন কোনো বাক্য থাকবে বাংলায় তখন আমরা এর ট্রান্সলেট করবো যে সংঘাত, সেই সংঘাতটা প্রথমে লিখবো দ্য কনফ্লিক্ট। এরপর আমরা কী নিয়ে আসবো? এরপর আমরা একটা রিলেটিভ ক্লজ নিয়ে আসবো, দ্য কনফ্লিক্ট দ্যাট simmered in the shadows মানে কি? সিমার থেকে simmered in the shadows মানে যেটা ছায়ায় থেকেছে, নীরবে দীর্ঘ সময় যে জিনিসটা চাপা থেকেছে সেটাকে আমরা বলি simmered in the shadows। এই সংঘর্ষটা দ্যাট simmered, যেটা চাপা ছিল কোথায়? ইন দ্য শ্যাডোজ, মানে এখানে শ্যাডোজ মানে হচ্ছে কি, যে ছায়াযুদ্ধ বা নীরবে দীর্ঘ সময় ধরে চাপা থাকা যে কনফ্লিক্ট, যে উত্তেজনা, যে সংঘর্ষটা। তো দশকের পর দশক ধরে মানে কি? ফর ডিকেডস, এখানে ফরের পর ডিকেডস বহুবচন দিতে হবে, সেটাই দশকের পর দশক ধরে ছায়ার আড়ালে চলছিল সেটা তা আজ লেলিহান শিখায় মধ্যপ্রাচ্যের আকাশকে রক্তলাল করে তুলেছে। তা এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা এখন এসে কী ধরবে? ভার্ব ধরবে। হ্যাজ টুডে ইরাপ্টেড মানে হঠাৎ করে, ইরাপ্টেড মানে হচ্ছে কি হঠাৎ করে তীব্রভাবে বিস্ফোরিত হওয়া, আবির্ভূত হওয়া। হ্যাজ টুডে ইরাপ্টেড ইনটু এ রেইজিং ফ্লেম মানে হচ্ছে কি রেইজ থেকে রেইজিং ফ্লেম মানে যেটা প্রবল আগুন, সহিংসতা বিস্তার। রেইজিং ফ্লেম মানে প্রবল জোরে তীব্রভাবে, ফ্লেম হচ্ছে কি আগুন বা বিস্তার বলতে পারেন। ইরাপ্টেড ইনটু এ রেইজিং ফ্লেম মানে এই যে লেলিহান শিখা হয়ে মধ্যপ্রাচ্যের আকাশে রক্তলাল করে তুলেছে সেটা erupted into a raising flame। আর কি করতেছে? টার্নিং দ্য স্কাইস অফ দ্য মিডল ইস্টের যে আকাশ, সেই আকাশটাকে পরিণত করছে কিসে? ব্লাড রেড, লেলিহান শিখা, রক্তলাল, ব্লাড রেড। এটাকে আপনি রেইজিং ফ্ল্যামকে আপনি লেলিহান শিখা অনুবাদ হিসেবে দিতে পারেন, তবে এটার এক্সাক্ট বাংলা যেটা রেইজিং ফ্লাম মানে তীব্র আকারের যেটা আগুন, ঠিক আছে, সেটারই কি ভাবানুবাদ হচ্ছে লেলিহান শিখা। তাহলে পুরো বাক্যের অনুবাদটা কী দাঁড়াচ্ছে দেখুন, যে প্রথমে বলা হচ্ছে যে দশকের পর দশক ধরে যে সংঘাত ছায়ার আড়ালে চলছিল তা আজ লেলিহান শিখা হয়ে মধ্যপ্রাচ্যের আকাশে রক্তলাল করে তুলেছে। দ্য কনফ্লিক্ট দ্যাট simmered in the shadows for decades
যেটা কিনা দশকের পর দশক ধরে স্মার্ট ছিল, চাপা ছিল, ইন দ্য শ্যাডোজ, নীরবে নিবৃত্তে ছিল, মানে ছায়াযুদ্ধ আকারে ছিল, সেই যুদ্ধ হ্যাজ টুডে আজ ইরাপ্টেড, বিস্তার লাভ করেছে, বিস্ফোরিত হয়েছে, হঠাৎ তীব্রভাবে আবিষ্কার হয়েছে ইন্টু এ রেইজিং ফ্ল্যাম, লেলিহান শিখায়, এবং টার্নিং, এবং পরিণত করছে দ্য স্কাইস অফ দ্য মিডল ইস্ট, মিডল ইস্টের আকাশকে পরিণত করছে টার্নিং ব্লাড রেড, সেটাকে রক্ত লাল করে তুলেছে। টার্নিং দ্য স্কাইস অফ দ্য মিডল ইস্ট ব্লাড রেড, মানে রক্ত লাল করে তুলেছে। ব্লাড রেড বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন ব্লাডি রেড, ব্লাডি রেড। লেলিহান শিখা, রেইজিং ফ্ল্যাম বলতে পারেন, অথবা বলতে পারেন রোরিং ফ্ল্যাম, রোর গর্জন দিচ্ছে এরকম, রোরিং মানে ফ্লেম, ফ্লেম। যাই হোক, আমার পরের বাক্যে চলে। পরের বাক্য দেখুন, বলা হচ্ছে যে তেহরান থেকে তেল আবিব, বারুদের গন্ধ আর সাইরেনের আর্তনাদ এখন এক ভয়ঙ্কর বাস্তবতা। তেহরান থেকে তেল আবিব, ফ্রম দ্য তেহরান টু তেল আবিব, ইরানের রাজধানী তেহরান, এবং সেটা হচ্ছে কি ইসরায়েলের রাজধানী তেল আবিব। বারুদের গন্ধ আর সাইরেনের আর্তনাদ, দেখুন এই যে সাইরেনের আর্তনাদ, এইটা হচ্ছে সাবজেক্ট, এখন এক ভয়ঙ্কর বাস্তবতা। তাহলে গন্ধ, দ্য স্মেল বলতে পারেন, দ্য সেন্ট বলতে পারেন, অফ গান পাউডার, বারুদের। অ্যান্ড দ্য ওয়েল অফ সাইরেন্স, দেখুন এখানে ওয়েল অফ সাইরেন্স মানে সাইরেন্সের বা সাইরেনের যে আর্তনাদ, সেটা ওয়েল দিয়ে লেখা যায়, আবার আপনি চাইলে আর্তনাদ হিসেবে কান্না, ক্রাইও লেখা যায়, ক্রাই অফ সাইরেন্স, সবচেয়ে ভালো হয় ওয়েল অফ সাইরেন্স, আর্তনাদ, সাইরেনের আর্তনাদ। আর নাও, এখন হয়ে গেছে, আর নাও আর টেরিফাইং রিয়ালিটি, ভয়ঙ্কর বাস্তবতা। আর নাও বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে হ্যাভ বিকাম আ ড্রেডফুল রিয়ালিটি, টেরিফাইং রিয়ালিটি, ড্রেডফুল রিয়ালিটি বলা যায়। তো ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। ওয়েল অফ সাইরেন মানে হচ্ছে সাইরেনের ওয়েল, ওয়েল শব্দটা হচ্ছে আর্তনাদ, মানে আসলে কি বিকট শব্দ, হ্যাঁ, জরুরি পরিস্থিতির একটা চিহ্নকে আমরা ওয়েল বলি। সো সাইরেনের আর্তনাদ মানে হচ্ছে কি বিকট শব্দ, যেটা দিয়ে জরুরি পরিস্থিতির একটা সংকেত পাঠানো হয়, যে কারণে আমরা ক্রাই না দিয়ে এটার একটু ভাবানুবাদ ওয়েল অফ সাইরেন্স, সাইরেনের বিকট শব্দ বা সতর্কতা সংকেত, ওয়েল অফ সাইরেন্স। আর নাও এ টেরিফাইং রিয়ালিটি, অথবা হ্যাভ বিকাম এ ড্রেডফুল রিয়ালিটি, ড্রেডফুল, টেরিফাইং, সেম শব্দ। যাই হোক, আমরা চলে যাই পরের বাক্য। দেখুন পরের বাক্য লেখা আছে, ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা সহ ৭৮ জনের প্রাণহানি এবং ৩ শতাধিক মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখন দাবানলে রূপ নিয়েছে। তাহলে দেখুন আবারও এখানে যেটা শুরু হয়েছিল সেটা, তাহলে আমাদের কী করতে হবে, এখানে অবশ্যই রিলেটিভ ক্লজ নিয়ে আসতে হবে। তো দি ফায়ার, এই যে দ্যাট, যে আগুন, ওয়াজ স্পার্কড, স্পার্ক মানে হচ্ছে কি কোনো কিছু সূচনা করা, স্পার্ক করা মানে ওই ম্যাচের কাঠি থেকে যখন আপনি স্পার্ক করেন মানে হচ্ছে কি সূচনা করেন, আগুন লাগানো, স্পার্ক মানে আগুন লাগানো, অথবা সংঘর্ষের সূচনা অর্থে স্পার্ক ব্যবহৃত হয়। দ্য ফায়ার দ্যাট ওয়াজ স্পার্কড, যে আগুনটা স্পার্ক হয়েছিল বাই ইসরায়েলস সারপ্রাইজ অ্যাটাক, অতর্কিত হামলা, সারপ্রাইজ অ্যাটাক, ঠিক আছে, সারপ্রাইজ অ্যাটাক বলতে পারেন, অথবা আনপ্রোভোকড অ্যাসল্ট, অ্যাটাক আনপ্রোভোকড বলা যায়। সারপ্রাইজ অ্যাটাক, এটাও খুব সুন্দর একটা ওয়ার্ড। সারপ্রাইজ অ্যাটাকের মাধ্যমে যে আগুনটা দ্যাট ওয়াজ স্পার্ক হয়েছিল সেটা রিজাল্টিং ইন দ্য ডেথস অফ, এই যে আক্রমণটা সারপ্রাইজ অ্যাটাক, এই অ্যাটাকটা রিজাল্টিং মানে নিয়ে আসে, এটাকে আমরা সেন্টেন্স আকারে লিখতে পারতাম, হ্যাজ বিন রিজাল্টেড ইন, পর্যবসিত হয়েছে, ইন দ্য ডেথ অফ 78 পিপল, 78 জন মানুষ মৃত্যুতে, ইনক্লুডিং টপ ইরানিয়ান মিলিটারি লিডার্স অ্যান্ড ইনজুরিং ওভার 300 মানুষকে ইনজুর করার মধ্য দিয়ে। সেই আগুনটা, এই দেখুন দ্য ফায়ার, এটা কিন্তু রয়েই গেছে মেইন বাক্যের হেডলাইন, আর বাকিটা ছিল এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে কি দ্যাট ওয়াজ স্পার্কড, এবং সেটা রিজাল্টিং করেছে কোথায়, ইনক্লুডিং কী নিয়ে সেটা। এখন এই ফায়ার কী করবে, ফায়ার চলে আসবে এই যে হ্যাজ নাও টার্ন ইনটু এ ওয়াইল্ড ফায়ার, ওয়াইল্ড ফায়ার মানে হচ্ছে কি এই যে দাবানল, সেটা এখন দাবানলে রূপ নিয়েছে, হ্যাজ নাও টার্ন ইনটু ওয়াইল্ড ফায়ার। তো এটাকে আপনি হ্যাজ নাও টার্ন ইনটু এ ওয়াইল্ড ফায়ার বলা যায়, অথবা আপনি বলতে পারেন হ্যাজ নাও এনগালফ দ্য রিজিয়ন ইন এ ওয়াইল্ড ফায়ার। এনগালফ মানে কি, মানে ছেয়ে ফেলা, এরকম গ্রাস করে ফেলা। যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন এখানে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে স্পার্ক করা, মানে হচ্ছে যেটা যেখান থেকে সূচনা হয়, শুরু হয়, সেটা। সারপ্রাইজ অ্যাটাককে আমরা বলতে পারি কি অতর্কিত হামলা। ওয়াইল্ড ওয়ার হচ্ছে কি দ্রুত অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়া সহিংসতা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে, যদিও বাংলা এটা দাবানল। এখানে আসলে দাবানল ব্যাপারটা হচ্ছে কি সহিংসতা, যুদ্ধটাকেই কিন্তু বোঝাচ্ছে। সো এটা আক্ষরিকভাবে ওয়াইল্ড ফায়ার, আমরা জানি দাবানল, কিন্তু এখানে কি যুদ্ধটাকে বোঝাচ্ছি। পরের বাক্যে বলা হচ্ছে যে ইরানের পাল্টা ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্র যখন তেল আবিবের বহুতল ভবনে আঘাত হানে, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে এই সংঘাত আর প্রক্সি বা ছায়াযুদ্ধের পর্যায়ে নেই, এটি একটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তো দেখুন বলা হচ্ছে
যে পাল্টাছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্র যখন তেল আবিবের বহুতল ভবনে আঘাত আনে, যখন এই যে যখনের একটা পার্ট এখানে পাওয়া গেছে, তো এটা আমরা শুরু করতে পারি ওয়েন ইরানস রিটালিয়েটরি। এটা মানে কি যে পাল্টা বা কোনো কিছুর প্রতিশোধ বা জবাব, রিটালিয়েটরি ভ্যারেজ, এই ভ্যারেজ মানে হচ্ছে কি পাল্টা হামলা, ভ্যারেজ অফ ওভার 100 মিসাইলস। দেখুন ইরানের রিটালিয়েটরি ভ্যারেজ অফ ওভার 100 মিসাইলস, শতাধিক ক্ষেপণাস্ত্রের প্রতিবাদ বা পাল্টা হামলা, স্ট্রাক হাই রাইজ বিল্ডিংস ইন তেল আবিব। এই যেটা হচ্ছে ওয়েনের পার্ট, স্ট্রাক করেছে মানে হচ্ছে কি আঘাত হেনেছে, স্ট্রাক করা মানে স্ট্রাক ইন সামহার, এটার মাঝে কোথাও আঘাত করা। তো ইরানের পাল্টা ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্র যখন তেল আবিবের বহুতল ভবনে আঘাত হানে, যে স্ট্রাক হাই রাইজ বিল্ডিংস ইন তেল আবিবের হাই রাইজ বিল্ডিংগুলোতে যখন আঘাত হানে, তখন এটি স্পষ্ট হয়ে যায়। তখনের বাংলা ইংরেজি কিন্তু করার কোনো প্রয়োজন নেই, ওয়েন দিয়ে এখানে বোঝাচ্ছে তখন এটা স্পষ্ট হয়ে গেছে, ইট বিকেম ক্লিয়ার দ্যাট যে দিস কনফ্লিক্ট, এই সংঘর্ষ ইজ নো লঙ্গার অ্যাট দ্য প্রক্সির মধ্যে আর নেই, অর শ্যাডো ওয়্যার স্টেজ, অথবা শ্যাডো ওয়্যার স্টেজ আর নেই, নো লঙ্গার ইন দ্য প্রক্সি অর শ্যাডো ওয়্যার স্টেজ, ইট স্ট্যান্ডস অন দ্য ব্রিঙ্ক অফ অ্যান অল আউট ওয়ার, ইট স্ট্যান্ডস অন দ্য ব্রিঙ্ক, দ্বার প্রান্তে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি সামথিং স্ট্যান্ডস অন দ্য ব্রিঙ্ক অফ সামথিং, কোনো কিছুর দ্বার প্রান্তে। তো ইট স্ট্যান্ডস অন দ্য ব্রিঙ্ক অফ কিসের? সর্বাত্মক যুদ্ধ মানে হচ্ছে অল আউট ওয়ার, অথবা আপনি ফুল স্কেল ওয়ার দিতে পারেন। সর্বাত্মক যুদ্ধকে অল আউট ওয়ার বলা যায়, অথবা ফুল স্কেল ওয়ারও বলা যায়। ফুল স্কেল ওয়ার দুটাই ব্যবহৃত হয় পত্রিকায়। ইট স্ট্যান্ডস অন দ্য ব্রিঙ্ক অফ অ্যান অল আউট ওয়ার, অথবা ইট স্ট্যান্ডস অন দ্য ব্রিঙ্ক অফ আ ফুল স্কেল ওয়ার। অন দ্য ব্রিঙ্ক অফ ফুল স্কেল ওয়ার শিখলাম। প্রক্সি শ্যাডো ওয়ার কি এটা আমরা শিখলাম। স্ট্রাক শব্দটার মানে হচ্ছে আঘাত হানা, এবং রিটালিয়েটরি ভ্যারেজ মানে হচ্ছে প্রতিশোধমূলক হামলা বা পাল্টা হামলা। রিটালিয়েটরি ভ্যারেজ অফ ওভার 100 মিসাইলস, শতাধিক মিসাইলের জবাব বা প্রতিশোধমূলক হামলা বা পাল্টা হামলা, এটা হচ্ছে রিটালিয়েটরি ভ্যারেজ। তাহলে রিটালিয়েটরি মানে হচ্ছে কি পাল্টা বা প্রতিশোধমূলক। পরের বাক্য দেখুন, এখানে বলা হচ্ছে যে ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা এবং পারমাণবিক স্থাপনায় আঘাত এই সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। দুইটা জিনিস করেছে ইসরায়েল। এক হচ্ছে ইসরায়েলস অ্যাটেম্প টু অ্যানিহিলেট মানে হচ্ছে কি একদম নিশ্চিহ্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করার চেষ্টা, যেটা সেটা অ্যাটেম্প টু অ্যানাইহিলেট দ্য টপ লিডারশিপ অফ ইরানস রিভলিউশনারি গার্ডের টপ শীর্ষ নেতৃত্বকে অ্যানাইহিলেট করা, অ্যান্ড ইটস স্ট্রাইক এটার আঘাত, অর নিউক্লিয়ার পারমাণবিক স্থাপনা ইন আ সারপ্রাইজ অ্যাটাক, আবারও অতর্কিত হামলা, সারপ্রাইজ অ্যাটাক। এই অ্যাটাকগুলো হ্যাভ টেকেন দিস কনফ্লিক্ট, এই সংঘর্ষটাকে নিয়ে গেছে হ্যাভ টেকেন দিস কনফ্লিক্ট টু এ নিউ লেভেল, নতুন মাত্রায় নিয়ে গেছে, হ্যাভ টেকেন দিস কনফ্লিক্ট টু এ নিউ লেভেল, নতুন মাত্রায় নিয়ে গেছে। তো আমরা এখান থেকে শিখলাম কি অ্যাটেম্প টু অ্যানাইহিলেট, এর মানে হচ্ছে কি ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা, নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা, যেটা আপনি ডেস্ট্রয় বলতে পারেন, এলিমিনেট বলতে পারেন। আর এখানে স্ট্রাইক অন নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, এই যে স্ট্রাইক করা মানে কি আঘাত করা, স্ট্রাইক থেকে স্ট্রাক ভার্ব টু, তো স্ট্রাইক এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইটস স্ট্রাইক এটার আঘাত। দেখুন এখানে এই যে ইটস অ্যাটেম্প এটা একটা ভার্বের সাবজেক্ট, এবং স্ট্রাইক আঘাত এটা একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট একসাথে হয়ে হ্যাভ টেকেন, এই জিনিসগুলো হ্যাভ টেকেন দিস কনফ্লিক্ট, সংঘর্ষটাকে টু এ নিউ লেভেল, নতুন একটা মাত্রায় নিয়ে গেছে। সো হ্যাভ টেকেন সামথিং টু এ নিউ লেভেল, নতুন মাত্রায় নিয়ে যাওয়া। স্ট্রাইক অন নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, নিউক্লিয়ার বা পারমাণবিক স্থাপনায় হামলা করা। অ্যাটেম্প টু অ্যানাইহিলেট মানে হচ্ছে কি নিশ্চিহ্ন করা, ধ্বংস করে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যাই হোক, পরের বাক্যে দেখুন বলা হচ্ছে কি যে এর প্রতিক্রিয়ায় ইরান যা করেছে তা এক কথায় অভাবনীয়, মানে ভাবা যায় না, মানে নজিরবিহীন যেটাকে বলা হয়। ইন রেসপন্স জবাবে বা প্রতিক্রিয়ায়, হোয়াট ইরান হ্যাজ ডান ইজ ইন এ ওয়ার্ড আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে কি এক কথায় অভাবনীয়, সেটাই হচ্ছে কি ইন এ ওয়ার্ড আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, আগে কখনো ঘটেনি এমন, আনপ্রেসিডেন্টেড। অথবা আপনি বলতে পারেন ইন রেসপন্স হোয়াট ইরান হ্যাজ ডান, ইরান যেটা করেছে, ইন এ সিঙ্গেল ওয়ার্ড, ইন এ ওয়ার্ড, এক্সট্রাঅর্ডিনারি বা আনইমাজিনেবল, অভাবনীয়, যেটা ভাবা যায় না সেটা আপনি বলতে পারেন আনইমাজিনেবল। অথবা সবচেয়ে পারফেক্ট শব্দ হচ্ছে আনপ্রেসিডেন্টেড অর আনইমাজিনেবল। যেরকম পরের বাক্যে আসি, দেখুন তারা কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেনি, তেল আবিবের প্রাণকেন্দ্র আঘাত হেনে বুঝিয়ে দিয়েছে যে সীমা লঙ্ঘনের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
They did not just target military installations, সামরিক ঘাঁটি, military installations by striking the heart of Tel Aviv, Tel Aviv আঘাত করার মাধ্যমে, মাধ্যমে they have shown, তারা দেখিয়েছে how dire, কতটা খতরনাক the consequences of crossing a line can be, মানে সীমা লঙ্ঘনের পরিণতি, how dire the consequences, পরিণতি কতটা ডায়ার হতে পারে, ভয়াবহ হতে পারে, of crossing a line can be, হতে পারে, সেটা তারা দেখিয়ে দিয়েছে। They did not just target military installation. By striking the heart of Tel Aviv, they have shown how dire the consequences of crossing a line can be. কতটা ভয়াবহ হতে পারে এটা তারা দেখিয়ে দিয়েছে। পরের বাক্যে বলা হচ্ছে যে ইসরায়েলি মিডিয়ার কঠোর সেন্সরশিপ সত্ত্বেও 35 জন আহতের খবর মিলেছে, যা প্রমাণ করে ইরানের এবারের জবাব কতটা গুরুতর ছিল। Despite strict censorship মানে কঠোর সংবাদ নিয়ন্ত্রণ, স্ট্রিক্ট সেন্সর বোর্ড আছে না, আমরা বলি যে সেন্সরশিপ হচ্ছে কি কঠোর, স্ট্রিক্ট সেন্সরশিপ কঠোর সংবাদ নিয়ন্ত্রণ, মানে তারা খুব একটা প্রচার করে না। এটা সত্ত্বেও ইন দ্য ইসরায়েলি মিডিয়া রিপোর্টস অফ 35 ইনজুরিজ, ইন দ্য ইসরায়েলি মিডিয়া কি স্ট্রিক্ট সেন্সরশিপ থাকে, সেটা সত্ত্বেও রিপোর্টস, প্রতিবেদন অফ 35 ইনজুরিজ, 35 জন আহতের যে খবরটা সেটা হ্যাভ ইমার্জড, আবির্ভূত হয়েছে, উইচ প্রুভস, যেটা প্রমাণ করে হাউ সিরিয়াস ইরানস রেসপন্স ওয়াজ দিস টাইম, ইরানের জবাব কতটা সিরিয়াস ছিল, গুরুতর ছিল, সেটার প্রমাণ করে। ডেসপাইট স্ট্রিক্ট সেন্সরশিপ ইন দ্য ইসরায়েলি মিডিয়া রিপোর্টস অফ 35 ইনজুরিজ হ্যাভ ইমার্জড, মানে এই কঠোর সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ ইসরায়েলি মিডিয়ায় থাকা সত্ত্বেও 35 জনের মতো আহত হওয়ার ঘটনার যে রিপোর্টটা হ্যাভ ইমার্জড হয়েছে, আবির্ভূত হয়েছে, প্রকাশ হয়েছে এটা সত্ত্বেও, যা কিনা প্রুভস দ্যাট হাউ সিরিয়াস ইরানস রেসপন্স ওয়াজ দিস টাইম, এবার ইরানের প্রতিক্রিয়া কেমন ছিল, জবাব কেমন ছিল, সেটা প্রুভ করে বা প্রমাণ করে। পরের বাক্যে বলা আছে যে এমনকি প্রথমবারের মতো আমেরিকার সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলট আটকের যে দাবি ইরান করছে তা প্রমাণিত হলে এটি হবে মার্কিন সামরিক প্রযুক্তির জন্য এক বিরাট চপেট আঘাত। ঠিক আছে। ফার্দারমোর, if Iran's claim of shooting down, ভূপাতিত মানে shoot down, America's most advanced F-35 fighter jet for the first time, প্রথমবারের মতো আমেরিকার মোস্ট অ্যাডভান্সড F-35 ফাইটার জেটকে শুটিং ডাউন করার যে দাবি ইরান করছে সেটা আর কি ক্যাপচারিং ইটস পাইলট, এবং এটার পাইলটকে আটক করার যে দাবি তারা করছে, ইজ প্রুভেন, ইফ ইরানস ক্লেম ইজ প্রুভেন, যদি এই দাবি প্রুভেন হয়, প্রমাণিত হয়, তাহলে ইট উইল বি এ মেজর ব্লো, মারাত্মক চপেটাঘাত, ইট উইল বি এ মেজর ব্লো টু ইউএস মিলিটারি টেকনোলজি, অর্থাৎ মার্কিন সামরিক প্রযুক্তির জন্য এটা একটা বিরাট চপেটাঘাত হতে যাচ্ছে। তো ক্যাপচারিং মানে এখানে আঘাত করা, আটক করা, আর শুট ডাউন সামথিং মানে কোনো কিছুকে ভূপাতিত করা। এই সংঘাত এখন আর কেবল ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। দিস কনফ্লিক্ট ইজ নো লঙ্গার কনফাইন্ড, সীমাবদ্ধ নেই টু জাস্ট ইরান অ্যান্ড ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ এরকম না, ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। ইটস ওয়েভস আর ক্রাশিং অ্যাক্রস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ওয়েভস আর ক্রাশিং, ঢেউয়ের মতো প্রতিক্রিয়া ছড়িয়ে পড়া, মানে ঢেউ আছড়ে পড়ছে অ্যাক্রস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, গোটা বিশ্বে। ঠিক আছে। আর ক্রাশিং মানে হচ্ছে কি ছড়িয়ে পড়া, ক্রাশিং ধীরে আসছে এরকম। পরের লাইনে বলা হচ্ছে যে একদিকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, যা একটি নতুন ভূরাজনৈতিক অক্ষের জন্ম দিচ্ছে। অন ওয়ান হ্যান্ড, countries like Russia, China, North Korea and Pakistan have announced their support for Iran, which is giving rise to a new geopolitical axis, নতুন ভূরাজনৈতিক অক্ষের জন্ম দিচ্ছে, is giving rise জন্ম দিচ্ছে, জিওপলিটিক্যাল এক্সিস, নতুন ভূরাজনৈতিক যে অক্ষের জন্ম দিচ্ছে এই তাদের সমর্থন। রুশ প্রেসিডেন্ট পুতিন কর্তৃক নেতানিয়াহুর অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করা এই মেরুকরণী সুস্পষ্ট ইঙ্গিত। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনস ডিরেক্ট রিজেকশন অফ নেতানিয়াহুস রিকোয়েস্ট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন অফ দিস পোলারাইজেশন, এই মেরুকরণের এই সুস্পষ্ট কি ইঙ্গিত, মেরুকরণ হয়ে যাচ্ছে, যার যার দলে শেষে বিভক্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি সক্রিয় করেছে এবং যুদ্ধজাহাজ পাঠিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ অ্যাক্টিভেটেড অল ইটস মিলিটারি বেজেস, সকল মার্কিন যে ঘাঁটি আছে সেগুলো ইন দ্য মিডল ইস্ট, অ্যান্ড হ্যাজ ডিসপাচড ওয়ারশিপ, যুদ্ধজাহাজ, ডিসপাচড
ডিসপাচড ওয়ারশিপ মানে হচ্ছে যুদ্ধজাহাজ পাঠানো। যুদ্ধজাহাজ পাঠানোর অর্থে আমরা ডিসপাচ ওয়ারশিপ বলি। যুদ্ধজাহাজ বা কোনো কিছু পাঠানোর অর্থে ডিসপাচড ওয়ারশিপ। এই পরিস্থিতিতে ইরানের সেই ঘোষণা আরও আতঙ্ক ছড়াচ্ছে। In this situation, Iran's declaration is spreading more panic. যে দেশের মাটি ব্যবহার করে হামলা হবে সেখানেই পাল্টা হামলা চালানো হবে। That any country whose soil is used for an attack will face a retaliatory strike. মানে সেগুলো ফেস করবে কি প্রতিশোধমূলক বা পাল্টা হামলা। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশগুলো যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারে। দিস কুড অলসো ড্র কান্ট্রিজ লাইক সৌদি আরবিয়া, দ্য ইউনাইটেড আরব এমিরেটস অর বাহরাইন ইনটু দ্য ওয়ার। তাহলে এই বিষয়টা পরের বাক্যে দেখুন বলা হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের কারণ দুটি। দেয়ার আর টু মেইন কজেস ফর কনসার্ন। প্রথমত ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা। এটা ফার্স্ট, ইরানস অ্যানাউন্সমেন্ট অফ ক্লোজিং দ্য স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের প্রায় 30% সামুদ্রিক তেল এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। অ্যাবাউট 30% অফ দ্য ওয়ার্ল্ডস সিবোর্ন ওয়েল মানে সামুদ্রিক যে তেল আছে সেটা হচ্ছে কি সিবোর্ন ওয়েল ইজ ট্রান্সপোর্টেড থ্রু দিস স্ট্রেইট। এটি বন্ধ থাকা মানে বৈশ্বিক অর্থনীতিতে সুনামি ডেকে আনা। ইটস ক্লোজার মিনস আনলিশ করা মানে হচ্ছে কি মানে কোনো কিছু নিয়ে আসা। আনলিশিং আর সুনামি মানে হচ্ছে কি সুনামি নিয়ে আসা, মানে এখানে ভাবানো বলতে হচ্ছে প্রবল ধাক্কা বা ধ্বংসযজ্ঞ চালানো, এরকম একটা বিষয়। এটি বন্ধ করা মানে ইটস ক্লোজার মিনস আনলিশিং আ সুনামি অন দ্য গ্লোবাল ইকোনমি। গ্লোবাল ইকোনমিতে একটা আনলিশিং সুনামি নিয়ে আসা, প্রবল ধাক্কা চালানো বা ধ্বংসযজ্ঞ চালানো। দ্বিতীয় এবং ভয়ঙ্করতম উদ্বেগটি হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার। দ্য সেকেন্ড অ্যান্ড মোস্ট টেরিফাইং কনসার্ন ইজ দ্য ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স। ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েল যখন পারমাণবিক হামলার হুমকি দেয় তখন হিরোশিমা নাগাসাকির স্মৃতিচিহ্ন মানবজাতিকে আটকে দেয়। ওয়ান ইসরায়েল devastated by Iran's attack, ইরানের অ্যাটাকে ডিভাস্টেটেড ইসরায়েল যখন threatens a nuclear strikeর হুমকি দেয়, the memory of Hiroshima and Nagasaki horrifies mankind মানবজাতিকে আটকে দেয়, horrifies mankind। এই পাগলামি শুরু হলে তা কোথায় গিয়ে শেষ হবে তা কল্পনা করাও দুঃসাধ্য। If this madness begins, যদি এই পাগলামি বিগিন হয়, it is difficult even to imagine where it will end. It's difficult মানে এটা খুব কঠিন even to imagine, কল্পনা করাও where it will end, কোথায় গিয়ে এটা শেষ হবে সেটা ভাবাও কঠিন। এই ধ্বংসের উন্মাদনা থেকে বিশ্বকে রক্ষা করতে হলে এখনই সক্রিয় হতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। টু সেভ দ্য ওয়ার্ল্ড ফ্রম দিস ফ্রেঞ্জি অফ ডিস্ট্রাকশন, ধ্বংসের উন্মাদনা। দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি মাস্ট অ্যাক্ট নাও, সম্প্রদায়কে সক্রিয় হতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে জরুরি বৈঠক ডেকে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দ্য ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল মাস্ট কল অ্যান ইমার্জেন্সি মিটিং ইমিডিয়েটলি অ্যান্ড এনফোর্স এ সিজফায়ার, এবং কি এনফোর্স করতে হবে সিজফায়ার, যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, এনফোর্স এ সিজফায়ার। পরাশক্তিগুলোকে নিছক বিবৃতির ভাগাড়ম্বর না করে উভয় পক্ষকে আলোচনা টেবিলে বসতে কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। ইনস্টেড অফ মেয়ার র্যাটোরিক্যাল স্টেটমেন্টস, ভাগাড়ম্বরপূর্ণ যে উক্তি, খেয়ে ফেলবো ধেয়ে ফেলবো, ইনস্টেড অফ মেয়ার র্যাটোরিক্যাল স্টেটমেন্টস, দ্য সুপার পাওয়ার্স মাস্ট, পরাশক্তি যে দেশগুলো সেগুলোকে দ্য সুপার পাওয়ার্স মাস্ট অ্যাপ্লাই ইফেক্টিভ প্রেশার, কার্যকরী চাপ প্রয়োগ করতে হবে, টু ব্রিং বোথ সাইডস, উভয় পক্ষকে আনতে, টু দ্য নেগোশিয়েটিং টেবল, আলোচনার টেবিলে, সমঝোতার টেবিলে, নেগোশিয়েটিং টেবল। পারমাণবিক উত্তেজনা নিরসনে একটি নতুন ও শক্তিশালী কূটনৈতিক চুক্তি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। ইট ইজ নাও দ্য নিড অফ দ্য আওয়ার, সময়ের দাবি, সময়ের চাহিদা। ইট ইজ নাও দ্য নিড অফ দ্য আওয়ার টু টেক দ্য ইনিশিয়েটিভ, উদ্যোগ নেয়া, টু ফর্মুলেট আ নিউ অ্যান্ড স্ট্রং ডিপ্লোম্যাটিক ট্রিটি টু ডিএসকেলেট নিউক্লিয়ার টেনশনস। পারমাণবিক যে উত্তেজনা নিরসনে একটি নতুন ও শক্তিশালী কূটনৈতিক চুক্তি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। ইট ইজ নাও দ্য নিড অফ দ্য আওয়ার টু টেক দ্য ইনিশিয়েটিভ টু ফর্মুলেট আ নিউ অ্যান্ড স্ট্রং ডিপ্লোম্যাটিক ট্রিটি, ফর্মুলেট মানে কি প্রণয়ন, আ নিউ অ্যান্ড স্ট্রং ডিপ্লোম্যাটিক ট্রিটি কেন, টু ডিএসকেলেট নিউক্লিয়ার টেনশন। পারমাণবিক উত্তেজনা নিরসনে, স্কেলেট মানে উত্তেজনা বাড়ানো, ডিএসকেলেট মানে কমানো। একই সঙ্গে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে সচল রাখা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা একটি মানবিক করিডোর তৈরির জন্য সব পক্ষকে সম্মত হতে হবে। অ্যাট দ্য সেম টাইম অল পার্টিস মাস্ট এগ্রি টু কিপ ভাইটাল গ্লোবাল সাপ্লাই চেইনস লাইক দ্য স্ট্রেট অফ হরমুজ operational and to create a humanitarian corridor to protect civilians। যে বেসামরিক যে নাগরিক তাদেরকে কি করতে, প্রোটেক্ট করতে এবং হিউম্যানিটেরিয়ান করিডোর সৃষ্টি করতে, যাতে হরমুজ প্রণালী চলে, গ্লোবাল সাপ্লাই চেইনগুলো যেগুলো লাইক দ্য স্টেট অফ হরমুজ সেগুলো ব্যাহত না হয়। ইতিহাসের এই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে। স্ট্যান্ডিং অ্যাট দ্য ক্রিটিক্যাল জাংচার, দেখুন এই জাংচার হচ্ছে কি স্ট্যান্ডিং অ্যাট দ্য ক্রিটিক্যাল জাংচার, সংকটপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং অ্যাট দ্য
ক্রিটিক্যাল জাংচার ইন হিস্ট্রি ওয়ার্ল্ড লিডার্স মাস্ট শো উইজডম। ওয়ার্ল্ড লিডার্সদের অবশ্যই মাস্ট শো করতে হবে উইজডম, মানে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। প্রতিশোধের আগুন নাকি শান্তির জল, কোনটি বেছে নেওয়া হবে তার উপর নির্ভর করছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। দ্য ফিউচার অফ মিলিয়নস অফ পিপল, কোটি কোটি মানুষের ভবিষ্যৎ ডিপেন্ডস অন, নির্ভরশীল, নির্ভর করছে অন কিসের উপর? হুইচ ইজ চোজেন, কোনটা বেছে নেওয়া হচ্ছে। এমডেজ দিয়ে বলা হচ্ছে দুটো অপশন, দ্য ফায়ার অফ রিভেঞ্জ, প্রতিশোধের আগুন, অর দ্য ওয়াটার অফ পিস, শান্তির পানি বা শান্তির জল, শান্তির স্নিগ্ধতা, কোনটা বেছে নেবে সেটার উপর ডিপেন্ড করছে মিলিয়নস অফ পিপলের ফিউচার। একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে এক সর্বগ্রাসী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যেখান থেকে ফেরার কোনো পথ হয়তো আর খোলা থাকবে না। আ সিঙ্গেল রং স্টেপ, ভুল পদক্ষেপ না বলে আপনি বলতে পারেন আ সিঙ্গেল মিস স্টেপ, রং স্টেপ বলা যায়, সিঙ্গেল মিস স্টেপ বা ফলস মুভ বা রং স্টেপ বা মিস স্টেপ যে কোনো একটা বলা যায়। কুড পুশ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, পুরো বিশ্বকে কুড পুশ ঠেলে দিতে পারে কোন দিকে? টুয়ার্ডস অ্যান অল কনজিউমিং ওয়ার, দেখুন সর্বগ্রাসী যুদ্ধ, অল কনজিউমিং ওয়ার অথবা অল এনকম্পাসিং ওয়ার, অল এনকম্পাসিং বলতে পারেন অথবা অল কনজিউমিং বলতে পারেন, এটাও সর্বগ্রাসী ওয়ার। ফ্রম হুইচ, যেখান থেকে দেয়ার মে বি নো ওয়ে ব্যাক, দেয়ার মে বি যেখানে হতে পারে কোনো পথ পাওয়া যেতে না পারে ব্যাক, ফিরে আসার। দেয়ার মে বি নো ওয়ে ব্যাক, ফিরে আসার কোনো পথ না থাকতে পারে, অথবা রিটার্ন, আপনি এভাবে বলতে পারেন রিটার্ন নো লঙ্গার বি পসিবল। ফ্রম হুইচ আর রিটার্ন মে নো লঙ্গার বি পসিবল, মানে ফিরে আসার পথ আর পসিবল হতে না পারে, এটাও বলতে পারেন। অথবা ফ্রম হুইচ দেয়ার মে বি নো ওয়ে ব্যাক, ফ্রম হুইচ আর রিটার্ন মে নো লঙ্গার বি পসিবল, এরকমও বলা যায়। তো এই হচ্ছে আমাদের আজকের ইরান ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে পুরো সম্পাদকীয় অনুবাদ। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।